নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা একটা জায়গায় খুব ভীতি সঞ্চার আমাদের মধ্যে ভীতি সঞ্চারিত হয় যখনই শুনি যে মাঙ্গলিক দোষ রয়েছে। আমি দেখি প্রচুর প্রচুর মানুষ, তারা যখনই শোনে যে মাঙ্গলিক দোষ আছে এখানে একটা সমস্যা। কিন্তু সব মাঙ্গলিকের যে এই সমস্যার মধ্যে পড়বে তা নাও হতে পারে। আবার অনেক মাঙ্গলিক এমন কিছু আছে, তাকে বিবাহিত করলে অর্থাৎ তাকে বিবাহ করলে আপনি নিজে সমস্যায় পড়ে যাবেন। তাই মাঙ্গলিক বিভিন্ন ধরনের হয় এবং লগ্ন মাঙ্গলিক হয়, চতুর্থ মাঙ্গলিক হয়, সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, দ্বাদশ মাঙ্গলিক হয়। কোন ধরনের মাঙ্গলিক আপনার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করে সেটা অবশ্যই বিচারের বিষয়। কারণ গ্রহ নক্ষত্র এবং ডিগ্রিগত কানেকশন কি রয়েছে সেই মঙ্গলের, তার উপর বিচার হয়। আর আরেকটা জিনিস জানবেন, মাঙ্গলিক দোষ একটা জিনিস আর বৈধব্য যোগ আর একটা জিনিস। অর্থাৎ মাঙ্গলিক দোষ বৈধব্য যোগের কানেকশন পাবে, বা মাঙ্গলিক দোষ আছে তার বৈধব্য যোগ হবে, এটাও যেমন ফাইনাল না। আবার বৈধব্য যোগ শুধু মাঙ্গলিকের কারণেও নাও হতে পারে। বৈধব্য যোগ একটা কানেকশন, যেটা শুধু মাঙ্গলিক দোষ হলেই তার বৈধব্য যোগ হবে না। বেশ কিছু কানেকশন, সেক্ষেত্রে হয়তো সে বৃহস্পতির অশুভ কানেকশনেও সে তার জীবনে বৈধব্য যোগ আসতে পারে। রবির অশুভ গ্রহের কানেকশনে তার ক্ষেত্রে বৈধব্য যোগ চলে আসতে পারে। চন্দ্রের অশুভ কানেকশনে সেই জাতক বা জাতিকার বৈধব্য যোগ চলে আসতে পারে। মঙ্গল তো রয়েছেই, আমি বললাম প্রথমে, এবং তাছাড়াও অন্যান্য গ্রহ কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে বৈধব্য যোগ আসতে পারে। সুতরাং মাঙ্গলিক বলে আপনি ভয় পেয়ে যাবেন আর মাঙ্গলিক নেই আপনার ক্ষেত্রে সব ঠিক আছে, কোনো বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে না, এটা ভাবা পুরোটা ভুল। বৈধব্য যোগ যদি থাকে তাহলে সেই জাতক জাতিকার একাধিক বিবাহ হতে পারে, একাধিক সম্পর্ক তৈরি হতে পারে, একাধিক বিবাহিত জীবন ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে, একাধিক বিবাহিত জীবনে তার ডিভোর্স আসতে পারে। তাই যদি বৈধব্য যোগ থাকে তাহলে সেইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। দেখুন, আমি যদি আজকে এই বৈধব্য যোগের মধ্যে শুধু একটা পার্ট মাঙ্গলিক দোষ নিয়ে বলি, মঙ্গলের অশুভ কানেকশন নিয়ে বলি, তাতে কিন্তু জানবেন যে বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো যেটা আপনারাও নিজেরা বুঝতে পারবেন যে এর মধ্যে মাঙ্গলিক আছে না নেই। প্রথম, লগ্ন মাঙ্গলিক যাদের হয় এরা দেখবেন প্রচন্ড রেগে যায় এবং এদের কথা শুনে চলতে হবে আপনার। অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি একজনের মাঙ্গলিক থাকে এবং সেই মাঙ্গলিক লগ্ন মাঙ্গলিক হয়, তাহলে সে যা বলবে সেটাই আপনাকে করতে হবে। সে যদি কোনো কারণে ভুলের কারণে চোখ মুছতে মুছতে বলে আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, আপনাকে সেটা মেনে নিতে হবে, না হলে আপনার সঙ্গে বিবাদ বেঁধে যাবে। তাহলে এই হচ্ছে মাঙ্গলিক, যেটা লগ্ন মাঙ্গলিকের কানেকশন রয়েছে, তার মধ্যে জেদ রয়েছে এবং খারাপ জেদ, যা বলবে তাই শুনতে হবে। তাহলে এইগুলোর প্রতিকার আমি অবশ্যই রয়েছে, কারণ আমি এখন বলছি আগামী দিনে বেশ কিছু শুভ কানেকশন রয়েছে, বেশ কিছু যোগ তৈরি হচ্ছে, যেটা এগুলোর প্রতিকার প্রতিবিধান করা যাবে। দেখুন, চতুর্থ মাঙ্গলিক, যদি চতুর্থ মাঙ্গলিক থাকে তাহলে দেখবেন যে এদের সঙ্গে বিশেষ করে মেয়ের বা ছেলে উভয়ের হতে পারে। তাহলে এই যোগ থাকলে এরা দেখবেন মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না। দেখবেন মেয়ে যখন বড় হচ্ছে, 12 বছর, 14 বছর, 16 বছর যেই পার করে গেল, তারপর আস্তে আস্তে মায়ের সঙ্গে ডিটাচমেন্ট আসছে, মায়ের সঙ্গে সমস্যা, মায়ের কথা শুনতে অবাধ্য, মাও তারকে সেইভাবে লাইক করছে না। এটা একটা দুজনের মধ্যে একটা আস্তে আস্তে ডিটাচমেন্ট আসছে। তাহলে এই মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক নেগেটিভ ফল দেয়। এবং এই চতুর্থ মাঙ্গলিক থাকে তাহলে তার সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির যারা রিলেটিভ রয়েছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। বিশেষ করে তার শ্বশুর মশাই ক্রিটিক্যাল একজন ব্যক্তি হবে এবং যেটা কোনো কাজে তাকে অ্যাকসেপ্ট করবে না এবং যা বলবে তাই মেনে চলতে হবে। তাহলে এই জায়গা রয়েছে। এবং যার সঙ্গে বিবাহ হবে সেই হাজবেন্ড বলুন বা ওয়াইফ বলুন, আপনার যদি চতুর্থ মাঙ্গলিক থাকে
তাহলে তার সঙ্গেও কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না, সমস্যা হবে। এবং এই মাঙ্গলিকের নেগেটিভ ফল যদি দেয় তাহলে জানবেন যে এই জাতক জাতিকা কোনোদিন জীবনে সুখী হবে না। সুখের জন্য সে অনেক কিছু করবে, সুখ প্রাপার জন্য সে কত কিছু করবে, কিন্তু সুখী হতে পারবে না। কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই তার সেই জায়গাটাকে সহযোগিতা করবে। সপ্তম মাঙ্গলিক যদি হয় তাহলে তার বৈবাহিক যার সঙ্গে বিবাহ হবে সে কোনোভাবে তাকে মেনে নিতে পারবে না, এবং দুজনের মধ্যে একটা বিরাট মাথা গরম কাজ করবে এবং যখন তখন ডিভোর্স হয়ে যাবে। সপ্তম মাঙ্গলিক। আর অষ্টম মাঙ্গলিক হলে সেই জাতক, বলা হচ্ছে অষ্টম মাঙ্গলিক যদি হয় এবং যদি রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে এইসব জাতক জাতিকার বাড়িতে তার মৃত্যু হয় না, বাড়ির বাইরে মৃত্যু হয়, এবং রোড অ্যাক্সিডেন্ট বা এমন কিছু দুর্ঘটনার শিকার হয় তারা বাড়ির বাইরে। তাই অষ্টম মাঙ্গলিক খুব ডেঞ্জার, এবং এদেরকে যারা বিবাহ করে সে অসুস্থ হয়ে পড়ে, যাদের সঙ্গে বিবাহ হবে তারা অসুস্থ হয়ে পড়বে, তার দুর্দশা নেমে আসবে। ভালো একটা ব্যবসা করছিল, ব্যবসা ডাউন হয়ে যাবে, ভালো চাকরি করছিল, ডিমোশন হয়ে যাবে, না চাকরির থেকে স্যাক হয়ে যাবে, তার পরিবারের কেউ হঠাৎ করে গত হয়ে যেতে পারে। দেখবেন বিবাহ ঠিক হয়ে গেছে, পাকা কথা হয়ে গেল, আশীর্বাদ হয়েছে, তারপরে দেখা গেলো হঠাৎ করে দেখা গেলো মেয়ের মাঙ্গলিক দোষ, অষ্টম মাঙ্গলিক রয়েছে, ছেলের বাড়ির কেউ গত হয়ে যায়, বিবাহটাকে আটকে দেয়। কোনো পরিচিত কোনো ক্লোজ পার্সন হঠাৎ করে তার হার্ট অ্যাটাক বা সে মারা গেল, বা দুর্ঘটনাতেও মারা যেতে পারে, দিয়ে বিবাহটাকে আটকে দেয়। এটা কিন্তু হয়, এবং এগুলো কানেকশন আমি বারবার বলি, জন্মছকের কানেকশন, সেগুলো আপনার পূর্বজন্মের কর্মফল হতে পারে, এবং বর্তমানে যে কানেকশন রয়েছে সেটাও যদি আপনি নিজেকে সঠিকভাবে সঠিক পথে চলতে পারেন তাহলে আপনিও কিন্তু আপনার জীবনের পরিবর্তন করতে পারবেন। আর দ্বাদশ মাঙ্গলিক কি? দ্বাদশ মাঙ্গলিক দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখ দেয়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখকে ইঙ্গিত করে দ্বাদশ থেকে। এবং সেই দ্বাদশ সেটা আপনার ক্ষেত্রে যদি মঙ্গলে গিয়ে অবস্থান করে তাহলে জানবেন এই সকল জাতক জাতিকার দাম্পত্য সুখের ঘাটতি রয়েছে, এবং সেক্ষেত্রে অনেক সময় তৃতীয় ব্যক্তি এখানে প্রবেশ করে, তৃতীয় ব্যক্তির এই জীবনটাকে ছাড়খাড় করে দেয়। তাহলে এই কানেকশনগুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে বলা হয়, এবং ওই মঙ্গল যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু দাম্পত্য ঐক্য তো থাকেই না, বরঞ্চ ডিভোর্স যখন তখন হয়ে যেতে পারে। এই হচ্ছে মাঙ্গলিকের ফল। যেটা বলছিলাম যে মাঙ্গলিক দোষ তো একটা কানেকশন যেটা বৈধব্য যোগের মধ্যে পড়ে, আরও কিছু কানেকশন রয়েছে যেগুলো বৈধব্য যোগের জন্য রয়েছে, এবং সেক্ষেত্রে দেখা গেলো একই ছাদের নিচে থাকতে পারে না, তারা আলাদা আলাদা থাকতে হয়। সম্পর্কটা তিক্ততা, দুজনের মধ্যে একটা ইগো কাজ করে, এগুলো বৃহস্পতি দেয়। বৃহস্পতির অশুভ কানেকশনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। রবির অশুভ কানেকশনের কারণে ডিভোর্সের মামলা তৈরি করে দেয়। বুধের অশুভ কানেকশনের কারণে তৃতীয় ব্যক্তির সঙ্গে হঠাৎ সেই পরিবারের সেই দাম্পত্য জীবনে তৃতীয় একজন ঢুকে যায়, প্রবেশ করে। চন্দ্রের অশুভ কানেকশনে সেই জাতক জাতিকা বা সেই দাম্পত্য জীবনে বা তাদের দুজনের মধ্যে কেউ একজন হয়তো অবৈধ একটা সম্পর্ক বিবাহের আগের থেকে তৈরি হয়ে আছে, তাহলে এইরকম কানেকশন দেয়। আবার রাহুর কানেকশনে সে কিন্তু তাদের মধ্যে যদি কোনো রকমের মাথা গরম কারোর হয়ে যায় তাহলে তারা অত্যাধিকভাবে রেগে যায়, এবং এমনকি কিন্তু তাদের ফিজিক্যাল টর্চার পর্যন্ত তারা করে দুজনের মধ্যে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কানেকশন, এবং এগুলো প্রত্যেকটা যদি থাকে এই ধরনের কানেকশন তাহলে বলা হয় এদের বৈধব্য যোগ কানেকশন হয়ে যায়, এবং একটা সময় এইভাবে চলতে চলতে একটা সময় তাদের বিবাহ বা ডিভোর্স হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই বৈধব্য যোগের প্রতিকার, এবং এই বৈধব্য যোগ থাকার কারণে একটা তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে প্রবেশ করে যায়, এবং সেক্ষেত্রে তাদের সংসার, তাদের সন্তান, তাদের ফ্যামিলির জায়গাটাকে পুরো নষ্ট করে দেয়। তার এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। এমন অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকার ওই মাঙ্গলিক দোষ রয়েছে, সে হঠাৎ করে এমন কিছু সম্পর্কে জড়িয়ে গেল যেটা
আপনাদের পরিবার কোনোভাবে মেনে নিতে পারবে না। এমন একটা কানেকশনে জড়িয়ে গেছে, সেটা কোনোদিন আপনারা মুখে আনতে পারবেন না, তো ভাবা তো দূরের কথা। এরকম জায়গা তাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। এইগুলো প্রতিকার প্রতিবিধান আছে, যত তাড়াতাড়ি করবেন এগুলো, যত তাড়াতাড়ি সম্ভব 12 বছর বয়সের পর থেকে এই প্রতিকার প্রতিবিধান করা যায়। করলে অশুভ, মানে যেটা বললাম যে আপনার মুখে মাথায় কোনোদিন আনতে পারবেন না, এরকম সম্পর্কে যুক্ত হবে, সেটার থেকে তাকে বাঁচাতে পারবেন। এবং তার মধ্যে একটা জেদ কাজ করবে, সে যেটা চাইছে সেটাকেই আপনাকে পাইয়ে দিতে হবে, না হলে নিজের জীবনটা বাজি রেখে দেবে। এই হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু দুর্ধর্ষ সাহসী হয় এরা। মঙ্গল অনেক সমস্যা অনেক সমস্যার জায়গাগুলোকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। আবার মঙ্গল কিন্তু দুঃসাহসের জায়গায় যদি ও সঠিক পথে চলে, তাহলে সে কিন্তু অনেক মানুষকে উপকার করে দেয়। কিন্তু এই মাঙ্গলিক দোষ যাদের আছে, তারা কিন্তু তাদের ওই মঙ্গল কিন্তু কোনোভাবেই সঠিক পথে নিয়ে যাবে না, বেঠিক পথে নিয়ে যাবে। এবং বেঠিক পথে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে এরা কিন্তু চ্যালেঞ্জ নিতে যাবে এবং সেক্ষেত্রে ধরাশায়ী হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু মঙ্গলের নেগেটিভ ফল দেয়। তাই এইগুলো যদি থাকে, তাহলে তাদের প্রতিকার প্রতিবিধান আছে। কিভাবে করবেন তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তিথি নক্ষত্র রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল অস্বাভাবিক সমস্যা, সেক্ষেত্রে তার কি মোহিনী বশীকরণ দেবেন না বশীকরণ দেবেন? তার ক্ষেত্রে কামাখ্যা বশীকরণ দেবেন? কি ধরনের বশীকরণ ক্রিয়া কাজ হবে? এগুলো নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। এই মোহিনী বশীকরণ বা কাম বাসনা, তার ক্ষেত্রে কোন জায়গার থেকে কিভাবে এফেক্টেড একটু আলোচনা করে দিই। কারণ এখানে কামাখ্যা কেন আসলো, মা কামাখ্যার এই নির্দিষ্ট তিথিটা কেন আসছে এখানে, সেই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কটাকে বজায় রাখার জন্য কামাখ্যা তন্ত্রটাকে কেন বেছে নেওয়া হয়েছে আমি বলবো। কারণ এই কামাখ্যা তন্ত্রর বা মা এই কামাখ্যার এই মন্দিরটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন কামদেব মদন। কামদেব, এবং এই কামদেবের সঙ্গে বিবাহ হয়েছিল রতির। এবং একটা সময় পার্বতীর সঙ্গে শিবের বিবাহ দেওয়ার জন্য কামদেব সে কাম বাণ নিক্ষেপ করেছিল মহাদেবের ওপর। কিন্তু সেই মহাদেব ধ্যানে বসেছিলেন এবং তখন সেই ধ্যানে মগ্ন অবস্থায় তাকে ব্যাঘাত ঘটানোর জন্য কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিল, অর্থাৎ তাকে ভস্ম করে দিয়েছিল তার ত্রিনেত্র থেকে আগুনের কিন্তু আগুন বার করে। অর্থাৎ এই কামদেবকে তার যদি একদম প্রথম থেকে আলোচনায় যায়, কারণ এই যে কামনা বাসনা, স্বামী স্ত্রীর মধ্যে কাম প্রবণতা বৃদ্ধি করা, এটার ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকটিভ জায়গাটা আরো বেড়ে যাবে। সেই জন্য কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না, এটা একটা নির্দিষ্ট কানেকশন। সেই জন্য এই বশীকরণ ক্রিয়ার বিভিন্ন ধরনের ক্রিয়া হয়, সবার জন্য এক না। বশীকরণ ক্রিয়া অর্থাৎ আপনি আপনার সন্তানকে বশে আনতে পারছেন না, তার জন্য বশীকরণ ক্রিয়া রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ ক্রিয়া রয়েছে। আপনি আপনার যে পরিবেশে রয়েছেন, কর্ম করছেন, সেখানেও একটা ধরনের বশীকরণ ক্রিয়া রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। কিন্তু আজকের আলোচনা করব এই যে কামাখ্যার যে তন্ত্র প্রয়োগ, সেই কাম শক্তি, সেই শক্তিকে কিভাবে কাজে লাগানো হয় এবং এটা কেন কোথা থেকে এসছে। কারণ এখানে বলছে ব্রহ্মার, কারণ ওই কামাখ্যার যে মন্দিরের অ্যাকচুয়ালি বলবো প্রতিষ্ঠাতা বললেও চলে, হচ্ছে কামদেব। এবং ওই যে ভস্মীভূত হয়ে গেছিল, কামদেবকে ভস্মীভূত করার পর যখন পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হলো, তখন রতি দেবী অর্থাৎ কামদেবের স্ত্রী তখন শিবের কাছে প্রার্থনা করলো যে তোমাদের সঙ্গে তো বিবাহ হলো ঠিকই, কিন্তু আমার স্বামীটা, আমি তো স্বামী হারা হয়ে গেলাম, তাহলে স্বামীকে কি করে পাবো? তখন তাকে কিন্তু আবার আশীর্বাদ করেছিল এবং তাকে বলেছিল হ্যাঁ তোমরা পাবে,
কামদেবকেও পাবে, অর্থাৎ কামদেবের আগের যে চেহারা ছিল সেই চেহারাই সে পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে তাকে ওই নীলাচল পর্বতে গিয়ে তাকে সাধনা করতে হবে, এবং সেখানে অর্থাৎ 51 পীঠের একটা পীঠ রয়েছে, যেটা হচ্ছে গুপ্তপীঠ, যোনিপীঠ। এবং সেখানে সাধনা করে সেই মন্দিরটাকে জাগ্রত করলে সে একটা সময় তার আগের পূর্ব প্রতিচ্ছবি বলুন বা পূর্ব যে চেহারা বলুন সেটা ফিরে পাবে। এবং সেই অনুযায়ী কামদেব সেখানে বিভিন্নভাবে মানুষকে সজাগ করেছিল এবং নির্দিষ্ট পুজো পাঠের মাধ্যমে সেই মন্দিরকে স্থাপন করেছিল এই কামদেব। এবং সেই জন্য বলা হয়, এবং এই কামদেবটা কে অ্যাকচুয়ালি বলি একটু, অর্থাৎ কামদেব হচ্ছে ব্রহ্মার এক পুত্র। এবং এই ব্রহ্মা যখন বিবাহ হয় রতির সঙ্গে, তখন ব্রহ্মা কি করলো, তার গিফট হিসাবে কামদেবকে 5টা বাণ দিয়েছিল। এবং এই 5টা বাণ কামবাণ, তাকে বলেছিল এটা তুমি ব্যবহার করবে সময় বিশেষ। তখন কামদেব বলল যে আমি কোথায় ব্যবহার করব, আমি তোমার ওপরেই প্রথম পরীক্ষা করি, দেখি তোমার এই বাণগুলো কতটা কাজে লাগে। তখন কামদেব ব্রহ্মার ওপর সেই বাণ নিক্ষেপ করলো। তখন সেই কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হলো, এবং তার চোখ তার কামনা বাসনার ইঙ্গিত দিচ্ছিল। এবং সেই সময় তার কন্যা সন্ধ্যা তার সামনে ছিল, এবং সন্ধ্যার গায়ের বর্ণ ছিল স্বর্ণালী রং এবং উজ্জ্বল। এবং সেই তার চোখ সেই সন্ধ্যার ওপর দৃষ্টি পড়তেই সন্ধ্যার গায়ের বর্ণ কালো হয়ে যায়। তখন সন্ধ্যা তার পিতা অর্থাৎ ব্রহ্মার কাছে গিয়ে বলল যে আমি একটা তুমি কি করলে বাবা। তখন তাকে বলা হয়েছিল সন্ধ্যাকে যে তুই কিছু মনে করিস না, আগামী দিনে সন্ধ্যাবেলায় তোকে সকলেই আহ্বান জানাবে, এবং সেই গৃহের নারীরা তোকে প্রদীপ দেখিয়ে তোকে আহ্বান জানাবে, এবং সেখানে তুই যেতে পারবি এবং সঙ্গে সঙ্গে তাদের মনের কষ্ট দূর করতে পারবি এবং তোর গায়ের বর্ণ পরিবর্তন করতে পারবি। তাহলে এই কিন্তু তাকে বর দিয়েছিল। তা যাই হোক, ওই কামবাণ কামদেবকে দেওয়া হয়েছিল এবং সেটা সঠিক কাজে লাগাতো। এবং ওই কামদেবী কিন্তু এই নীলাচল পর্বতে মায়ের মন্দির কিন্তু দেখভাল করত এবং সেটাকে জাগ্রত করে তুলেছিল শিবের নির্দেশে। এবং যখন সে সম্পূর্ণ পরিপূর্ণতা করে নিয়ে আসলো এই মন্দির, তখন তাকে কিন্তু ছুটি দেওয়া হলো বা তাকে সেই আশীর্বাদ সে প্রাপ্ত হলো এবং সে সেই গাত্র বর্ণ সে ফিরে পেল। এবং এখানে আর একটা জিনিস রয়েছে, কারণ এখানে শুধু এই দশ মহাবিদ্যার কানেকশন তো অবশ্যই রয়েছে, এবং তাছাড়া এই নীলাচল পর্বতে বিশেষ করে এটাকে আমরা গুপ্তপীঠ বলে আমরা চিন্তা করি, এবং এখানে তন্ত্রের যাবতীয় প্রয়োগ এখানে হয়। কেন হয়? কারণ এটা দশ মহাবিদ্যার একটা নির্দিষ্ট স্থান, যেখানে আপনার গ্রহগত কানেকশন যদি শনির কোনো রকম ডিস্টার্ব থাকে, তাহলে ইষ্ট দেবী, যেমন আমরা কালীকে পুজো করি, অর্থাৎ দশ মহাবিদ্যার কালীকে পুজো করি। আবার যদি বৃহস্পতির যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছে মাতা তারাকে স্মরণ করি। আবার বুধের ইষ্টদেবী হচ্ছে ষোড়শী, এরকমই চন্দ্রের ইষ্টদেবী কিন্তু কমলা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রের ইষ্টদেবী হচ্ছেন ভুবনেশ্বরী। ভৈরবী হচ্ছেন আমাদের লগ্ন ভাব, আমাদের ব্রেনটাকে কন্ট্রোল করে। ভৈরবীর প্রয়োগ মানে আপনার যেটা হওয়ার কথা না সেটা করে দেয়, এতটা পাওয়ার রয়েছে ভৈরবীর। এবং এর সঙ্গে সঙ্গে বলছে, যদি কারোর রাহুর প্রভাব নেগেটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ছিন্নমস্তার প্রয়োগ হয়। যদি কেতু নেগেটিভ হয়ে যায়, কেতুর কারণে গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয় ধূমাবতীর। আর শত্রু দমনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু মঙ্গলের
মাতা বগলা মায়ের। এবং যদি আপনার ক্ষেত্রে বদনাম তৈরি হয়, রবি কোনো জায়গায় পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্রয়োগ হয়, সেটা হচ্ছে মাতঙ্গিনী। এবং এই যে 10টা দেবদেবী বললাম, এই 10টা দেবদেবী কিন্তু এই কামাখ্যার নীলাচল পর্বতে তার অবস্থান রয়েছে। এবং এই নীলাচল পর্বতটায় এতটাই জাগ্রত হয়ে যায় এই নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। কারণ আমি এর আগে আলোচনা করেছি অলরেডি যে দশমহাবিদ্যার ক্রিয়া চলে আগামী অমাবস্যার পর থেকে। এবং এবার অমাবস্যার যে তিথিগুলো পড়ে গেছে সেটা কামাখ্যার মেলার মধ্যে। সুতরাং 26 তারিখ থেকে শুরু হবে একদম দশমী তিথি পর্যন্ত প্রত্যেকটা দিন খুব খুব শুভ একটা কানেকশন। এবং সেটা আপনি শুধুমাত্র কামাখ্যাতেই করবেন তা না, আপনার নির্দিষ্ট স্থানগত জায়গা রয়েছে, সেই স্থানগুলো জায়গাতেই আপনি এগুলো করতে পারেন। তাহলে আপনি তার সুফল অবশ্যই পাবেন। সেটা আপনি নিজ গৃহমন্দিরেও আপনি নিজের করতে পারেন, কারণ এটাকে বলা হয় গুপ্ত নবরাত্রি। এই একটা যোগ। আবার তার সঙ্গে সঙ্গে কামাখ্যা এই মা এই সময় তিনি মাতা কামাখ্যা দেবী রজস্বলা হন। এবং ওই ইংরাজি 22 থেকে 25 তারিখের শেষ রাত পর্যন্ত এই সময় তিনি এইভাবে থাকেন। এবং সেই জন্য মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তারপরে কুমারী পুজো চলে এবং তারপরে বিভিন্ন যোগ চলে। এবং এই কুমারী পুজো যে শুরু হয় ওই দিন থেকে টানা কিন্তু 4 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ নবমী দশমী তিথি পর্যন্ত চলবে। তাই এই সময় যাদের সমস্যা রয়েছে সঠিক ক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিকার প্রতিবিধান এগুলো করা যায়। শুধু দাম্পত্য জীবন না, কঠিন কঠিন সমস্যা, হয়তো বিবাহ হতে দিচ্ছে না, আপনার চাকরিটা পেতে দিচ্ছে না, আপনার কর্মের জায়গায় স্থায়িত্ব দিচ্ছে না, সংসারে সুখ শান্তি আনতে পারছেন না, সন্তান আসছে না, বিভিন্ন ধরনের সমস্যা, কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, হয়তো আপনার সম্পত্তি কিন্তু আপনি পাচ্ছেন না, সম্পত্তিটা হয়তো আপনি ভোগই করতে পারবেন না আগামী দিনে, এমন একটা জটিল জায়গায় চলে গেছেন। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী নির্দিষ্ট তিথি রয়েছে, সেগুলো করান। এবং সঙ্গে সঙ্গে বলবো 26 তারিখে মহা হোমযজ্ঞ, যেটা আমার গৃহ মন্দিরে হবে। এবং এই মহা হোমযজ্ঞ ভীষণ একটা গুরুত্বপূর্ণ তিথির মধ্যে দিয়ে হচ্ছে। সেই জন্য যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর বুকিং নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন। সকলে ভালো থাকবেন। কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি, প্রতিকারটা কখন করছেন, কোন তিথি, কোন নক্ষত্রে, সেটার একটা ভ্যালু রয়েছে। আপনার সমস্যাটা রয়েছে, সেই কঠিন সমস্যার থেকে সেই নির্দিষ্ট সময়ের প্রতিকার প্রতিবিধান আপনাকে বের করে নিয়ে আসতে পারে, ভালো জায়গায় নিয়ে আসতে পারে। সেই জন্য তো বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমার কাছে এসছে এবং তাদের কঠিন কঠিন সমস্যা, সেই সমস্যার থেকে তাদেরকে বের করে নিয়ে এসে ভালো জায়গায় তারা রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সেই জন্য প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময়কাল রয়েছে। আর শুনতে থাকুন যারা বিগত দিনে এসেছিল তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিন সকলের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে আর তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন।
আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। মা মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যি উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন, তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল
সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্তি চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।